হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো আমরা আমাদের এসএসসি কেমিস্ট্রি 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নামক অধ্যায়টা পড়তেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার নাম্বার হইতে যাচ্ছে 4। আমাদের গত দিনের লেকচারগুলোতে আমরা দেখেছিলাম যে মোল কাকে বলে, মোল রিলেটেড ম্যাথ, একক সংক্রান্ত ব্যাপার স্যাপার। তো আজকের আমাদের 4 নম্বর লেকচারে আমরা যেটা দেখতে যাচ্ছি বা যেটা দেখব সেটা হচ্ছে মোলার দ্রবণ, মোলারিটি, ঘনমাত্রা এবং ঘনমাত্রা রিলেটেড ম্যাথগুলোকে কিভাবে ডিল করে সেই জিনিসটা। তো চলো আজকে আমাদের লেকচার শুরু করা যাক। তো আমরা আমাদের ছোট ক্লাসগুলোয় দেখেছিলাম না, দ্রবণ তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হয় দ্রব প্লাস দ্রাবক। অর্থাৎ আমরা যদি চিনির শরবত প্রস্তুত করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে একটা পাত্রের মধ্যে পানি নিতে হবে এবং এরপরে চিনি ঢেলে নাড়া দেওয়ার পর চিনির শরবতটা তৈরি হচ্ছে। তাহলে এই যে চিনির শরবত তৈরি করতে যে ব্যবহৃত পানি, ওই পানিটাই হচ্ছে দ্রাবক এবং চিনি যেটা ঢালা হচ্ছে ওই চিনিটা হচ্ছে দ্রব। আর চিনি এবং পানি নাড়া দেওয়ার পর যেই চিনির শরবতটা পাওয়া যাচ্ছে ওই শরবতটা হচ্ছে দ্রবণ। আর আজকের ক্লাসে আমাদের ওই দ্রবণ রিলেটেড অর্থাৎ এই যে দ্রবণ যে দেখা যাচ্ছে এই দ্রবণ রিলেটেড পড়াশোনাই আছে। তুমি যদি আমার বোর্ডের দিকে লক্ষ্য করো তুমি দেখতে পারবা মোলার দ্রবণ, অর্থাৎ আমাদের প্রথম কনসেপ্টটাই আছে মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ জিনিসটা কি আসো দেখি। মোলার দ্রবণের সংজ্ঞায় বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণটাকে মোলার দ্রবণ অথবা 1 মোলার দ্রবণ বলে। অর্থাৎ এই সংজ্ঞাটা থেকে আমি বলতে পারি মোলার দ্রবণ মূলত দ্রবণের পরিচয়। কিভাবে পরিচয় আসো দেখি। মনে করো একটা পাত্রের মধ্যে তুমি একটা পাত্র নিছো, পাত্রটা যেই রুমে নিছো সেই রুমের তাপমাত্রাটা ফিক্সড অর্থাৎ নির্দিষ্ট, ফিক্সড। এখন তুমি এই পাত্রের মধ্যে ঠিক 1 লিটার দ্রবণ প্রস্তুত করছো, অর্থাৎ এই যে দ্রবণ এইটা হচ্ছে 1 লিটার দ্রবণ। এখন এই 1 লিটার দ্রবণ প্রস্তুত করার জন্য তুমি পাত্রের দ্রাবকের ভিতরে যদি তুমি 1 মোল দ্রব দাও, 1 মোল দ্রবীভূত করো তাহলে এই যে দ্রবণটা আমাদের পাওয়া যাচ্ছে এই দ্রবণটাকে বলা হবে মোলার দ্রবণ। বুঝতে পারছো? এই যে দ্রবণটার নাম, এই দ্রবণটার নাম হচ্ছে মোলার দ্রবণ অথবা 1 মোলার দ্রবণ। এই জন্যই বললাম মোলার দ্রবণ মূলত দ্রবণের পরিচয়। আচ্ছা, তুমি যদি এবার এইখানটাতে 1 মোল না দিয়ে তুমি যদি এখানটাতে 2 মোল দ্রব তৈরি করো, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ প্রস্তুত করতে তুমি এখানটাতে 2 মোল দ্রবীভূত করছো, তখন এই যে আমাদের দ্রবণটা, এই দ্রবণটার নাম হবে তখন 2 মোলার দ্রবণ। যদি 3 মোল দ্রবীভূত করে এই দ্রবণটা প্রস্তুত করো তখন এই দ্রবণটার নাম হবে 3 মোলার দ্রবণ। বুঝতে পারছো? তাহলে মূলত মোলার দ্রবণ দিয়ে কি বোঝায়? মোলার দ্রবণ দিয়ে বোঝায় দ্রবণের পরিচয়। আমি যদি এখানটাতে লিখি যে মোলার দ্রবণ দিয়ে কি বোঝায়, মূলত দ্রবণের পরিচয়, রাইট? যদি 5 মোল দ্রবীভূত হয় 1 লিটার দ্রবণ তৈরি করতে গেলে তাহলে ওই দ্রবণটার নাম হবে 5 মোলার দ্রবণ অথবা 5 মোলার দ্রবণ। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আসো এখন আমরা আমাদের নেক্সট কনসেপ্টটা দেখি। তো এখন মনে করো আমরা আবার চিনির শরবত তৈরি করব। চিনির শরবত তৈরি করার জন্য একটা পাত্রে তুমি 200 ml পানি নিছো, সেম আরেকটা পাত্রে ঠিক তুমি 200 ml পানি নিছো, অর্থাৎ দুইটা পাত্রের মধ্যেই তুমি সম পরিমাণ পানি নিছো। এখন একটা পাত্রের মধ্যে তুমি 5 গ্রাম চিনি দ্রবীভূত করলা এবং আরেকটা পাত্রে তুমি 10 গ্রাম চিনি দ্রবীভূত করলা, এরপর নাড়া দিলা। তুমি তারপর যখন দুইটা পাত্রের
শরবত টেস্ট করবা, তোমার কাছে কোনটা বেশি মিষ্টি বলে মনে হবে বলো তো? অবশ্যই যেটাতে 10 গ্রাম চিনি মিশ্রিত করা আছে ওইটা তোমার কাছে বেশি মিশ্রিত মনে হবে, সরি, যেটাতে 10 গ্রাম চিনি মিশ্রিত আছে ওইটা তোমার কাছে বেশি মিষ্টি বলে মনে হবে, আর 5 গ্রামের চিনিটা তোমার কাছে কম মিষ্টি বলে মনে হবে। এখন বেশি মিষ্টি দ্রবণটাকে আমরা বলতে পারি না এটা হচ্ছে লঘু দ্রবণ, বলতে পারি না এটা হচ্ছে লঘু দ্রবণ। কম দ্রবণটাকে আমরা বলতে পারি না লঘু দ্রবণ, আর বেশি মিষ্টি যেটা আছে সেটাকে আমরা বলতে পারি না গাঢ় দ্রবণ। লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণ। এখন কথা হচ্ছে এই লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণটা তৈরি হচ্ছে কার জন্য জানো? এই লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ তৈরি হয় মূলত এই যে আমাদের ঘনমাত্রা নামক ভাইয়ার কারণে। এই সেম পরিমাণ পানি কিন্তু একটাতে বেশি পরিমাণ চিনি, অর্থাৎ এই যে চিনিটার ঘনমাত্রা বেশি, এবং আরেকটাতে কম পরিমাণ চিনি, তার মানে এটার ঘনমাত্রা কম। ঘনমাত্রা কম বেশি থেকেই লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে ঘনমাত্রা যে জিনিসটা আছে, ঘনমাত্রা দিয়ে মূলত কি বুঝায় বলতো? ঘনমাত্রা দিয়ে মূলত বুঝায় কোনো একটা দ্রবণের শক্তিমাত্রা। শক্তিমাত্রা শক্তিমাত্রা দিয়ে আবার কি বোঝায়? শক্তিমাত্রা দিয়ে বোঝায় দ্রবণটি হালকা বা গাঢ় নাকি পাতলা। বুঝতে পারছো? এখন কোন একটা দ্রবণের ঘনমাত্রা কম্পেয়ার করে আমরা বলতে পারবো দ্রবণটা গাঢ় দ্রবণ নাকি পাতলা দ্রবণ। বুঝতে পারছো? তাহলে এই যে দ্রবণের শক্তিমাত্রা আমরা জানতে পারি ঘনমাত্রা দিয়ে। বুঝছো? আসো সামনের দিকে আগে। এখন ঘনমাত্রা প্রকাশের 3টা একক মোটামুটি প্রচলিত আছে। একটা হচ্ছে মোলারিটি, একটা হচ্ছে মোলালিটি, একটা হচ্ছে নরমালিটি। এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে ঘনমাত্রা প্রকাশের একক। ঘনমাত্রা প্রকাশের একক। আচ্ছা, এখন আমাদের জানতে হবে মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি। এখন এই 3টা জিনিস বলার আগে আমি বলি, তোমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী মোলারিটি, মোলালিটি এবং নরমালিটির মধ্যে শুধুমাত্র মোলারিটি নামক এককটা দরকার, আর বাকি যে মোলালিটি এবং নরমালিটি আছে এগুলো তোমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী না জানলেও চলবে। কিন্তু তারপরও এমসিকিউ এর জন্য অথবা সৃজনশীল প্রশ্নের সলভ করার জন্য 2টা কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে এগুলো থেকে। কনসেপ্টগুলা কি আসো দেখি। প্রথমেই তোমাকে যেটা জানতে হবে এই 3টা এককের মধ্যে কোনগুলা তাপমাত্রার উপরে নির্ভরশীল। এই মোলারিটি, মোলালিটি এবং নরমালিটির মধ্যে এই মোলারিটি তাপমাত্রা এর উপর নির্ভরশীল। নরমালিটি তাপমাত্রা এর উপর নির্ভরশীল। বাট এই যে মোলালিটি যেটা আছে সেটা তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এইটা মনে রাখতে হবে। অনেক সময় এমসিকিউ এ দিয়ে বলে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তখন তোমাকে দাগাইতে হবে মোলালিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়। আবার তুমি যখন সৃজনশীল সলভ করতে যাবা, সৃজনশীলের মধ্যে তোমার ঘনমাত্রার একক দেয়া থাকবে নরমালিটি এককে, বাট তোমাকে ম্যাথ করতে হবে মোলারিটি এককে। তখন তোমাকে এই নরমালিটি থেকে মোলারিটিতে কনভার্ট করে নিতে হবে। তার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি আসো দেখি। আমাদের এই নরমালিটি থেকে মোলারিটিতে
আসার উপায় হচ্ছে, একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে N ইজ ইকুয়াল M ইন্টু ই। বুঝছো? আচ্ছা, এখানটাতে N কি বলতো? N হচ্ছে নরমালিটি, নরমালিটি। M হচ্ছে কি? মোলারিটি, মোলারিটি। আচ্ছা, এরপর ই হচ্ছে কি? তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। এখন এই তুল্য সংখ্যা দেখে মাথার মধ্যে আকাশ ভাঙে পড়ার কিছু নাই। যখন ম্যাথ করব, সৃজনশীল সলভ করাবো বা কোয়েশ্চেন সলভ করাবো, তখন আমি এই তুল্য সংখ্যা বলতে কি বুঝাই আমি ওটা ক্লিয়ার করে দেব। এখন জাস্ট মনে রাখো, নরমালিটি একক থেকে মোলারিটি এককে আসতে গেলে এই সূত্রটা ইউজ করতে হয়। N ইজ ইকুয়াল M ইন্টু ই, অর্থাৎ মি। N ইজ ইকুয়াল মি। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, আসো তাহলে এখন আমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী আমাদের জানতে হবে মোলারিটি জিনিসটা কি, মোলারিটি দিয়ে কি প্রকাশ পায়। আসো, আমি এখানটায় এর সংজ্ঞাটা আগে থেকেই লিখে রাখছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় ওই যে মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল, ওই জন্য এখানে তাপমাত্রাটা ফিক্স। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে এবার যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। অর্থাৎ এখানটাতে মোলারিটি দিয়ে বোঝায় কোন একটা দ্রবণের শক্তি মাত্রা। কিভাবে বোঝা? আসো দেখি। আমি যদি কোনো একটা পাত্র নেই, মনে করো আবার কোনো একটা পাত্র নিলাম, এবং ওই পাত্রটা যেই রুমে রাখা আছে তার তাপমাত্রা ফিক্সড। পাত্রের মধ্যে ঠিক সেম ভাবে আমি 1 লিটার দ্রবণ প্রস্তুত করছি, 1 লিটার দ্রবণ প্রস্তুত করছি, 1 লিটার দ্রবণ প্রস্তুত করছি। এখন এই দ্রবণ প্রস্তুত করতে আমাদের যত মোল দ্রবীভূত করা হয়েছে, এখানটাতে যত মোল দ্রবীভূত করা হয়েছে, এই 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত করা হয়েছে সেইটাই মোলারিটি। এখন মোলারিটি মূলত শক্তি মাত্রা বোঝায়। তাহলে আমি যদি বলি এইখানটাতে এবার 10 মোল দ্রবীভূত করা হয়েছে, তার মানে এই যে দ্রবণটা আছে, এই দ্রবণটার শক্তি মাত্রা বা এই দ্রবণটার ঘনমাত্রা হবে 10 মোলার। আমি যদি এইখানটাতে এই দ্রবণটার মধ্যে এবার যদি আমি মনে করো 5 মোল দ্রবীভূত করছি, তাহলে এই দ্রবণটার মোলারিটি মানে শক্তি মাত্রা হবে 5 মোলার। বুঝতে পারছো? তাহলে মেইনলি মোলারিটি দিয়ে কি বোঝায় বলতো? মোলার দ্রবণ দিয়ে যেমন বোঝায় দ্রবণের পরিচয়, ঠিক সেম ভাবে মোলারিটি দিয়ে বোঝায় দ্রবণের শক্তি মাত্রা বা ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা, আর ঘনমাত্রাটাই হচ্ছে কি শক্তি মাত্রা। বুঝতে পারছো? আচ্ছা, এখন মোলারিটিকে প্রকাশ করা হয় এস দিয়ে এবং একক হচ্ছে এম। কিভাবে? আসো দেখি। এবার আমি মনে করো একটা পাত্রের মধ্যে 1 লিটার দ্রবণ প্রস্তুত করার জন্য আমি এখানটাতে 1 মোল দ্রবীভূত করছি। তাহলে এই দ্রবণটার নাম হবে নিশ্চয়ই মোলার দ্রবণ। আর দ্রবণটার শক্তি মাত্রা হবে কি বলতো? ঘনমাত্রা হবে কি? তখন এই দ্রবণটার ঘনমাত্রা হবে এই যে দ্রবণের ঘনমাত্রা। এই ঘনমাত্রাটাই তো এখানে মোলারিটি এককে ব্যবহার করতেছি, রাইট? তাহলে আমরা এটা এইভাবে বলি, দ্রবণের মোলারিটি। এস ইজ ইকুয়াল কত হবে বলতো? এস ইজ ইকুয়াল, এই যে এস ইজ ইকুয়াল, যেহেতু 1 মোল দ্রবীভূত করছি, তাহলে এটা হবে তাহলে 1, আচ্ছা একটা কালি দিয়ে লিখি, এটা দিয়ে লিখি, 1 মোলার, রাইট? তাহলে এই যে 1 লিটার দ্রবণ প্রস্তুত করাতে যে আমরা 1 মোল দ্রবীভূত করছি, এই দ্রবীভূত করার পর এই দ্রবণটার ঘনমাত্রা বা শক্তি বা মোলারিটি কত হচ্ছে?
1 মোলার। আচ্ছা, সেম ভাবে এবার যদি আমি এইখানটাতে 1 মোল দ্রবীভূত না করে এবার যদি আমি 0.5 মোল দেই, 0.5 মোল দেই, তখন কি হবে বলতো? যখন 0.5 মোল দিব তখন এই দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা বা শক্তিমাত্রা কত হবে বলতো? তখন S ইজ ইকুয়াল কত হবে? 0.5 মোলার, রাইট? রাইট। আচ্ছা, এবার আমি মনে করো এইখানটাতে 0.5 না দিয়ে আমি এবার দিলাম এইখানটাতে 0.1 মোল দ্রব দিছে, তাহলে এই দ্রবণটার শক্তিমাত্রা কি হবে বলতো, বা মোলারিটি কি হবে বলতো? তাহলে এই দ্রবণের মোলারিটি হবে S ইজ ইকুয়াল কি 0.1 মোলার। আচ্ছা, একটা কালি দিয়েই তো লিখতেছিলাম। তাহলে এই দ্রবণের শক্তিমাত্রা হবে কি 0.1 মোলার, রাইট? আচ্ছা, এবার 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 আমি আবার দিলাম, আমি এবারকা এখানটাতে 1 মোল দিই নাই, আমি দিলাম 0.01 মোল দ্রবীভূত করলাম, তখন এই দ্রবণটার শক্তিমাত্রা কত হবে বলতো? অর্থাৎ মোলারিটি হবে নিশ্চয়ই 0.01 মোলার, রাইট? এবং এবারকে আমি এখানটায় দিলাম 0.001 মোল দ্রবীভূত করছি, তাহলে এর মোলারিটি কত হবে বলতো? দ্রবণের মোলারিটি হবে S ইজ ইকুয়াল 0.001 মোলার, রাইট? রাইট। আচ্ছা, তাহলে এগুলো দিয়ে আমরা বুঝালাম এই যে দ্রবণগুলার ঘনমাত্রা, দ্রবণগুলার শক্তিমাত্রা, দ্রবণগুলার মোলারিটি। এখন এই দ্রবণটার একটা নাম আছে না, এই যে পরিচয় আছে না, ওই পরিচয়টা কি? যখন 1 মোল দ্রব দ্রবীভূত হয় তখন এইটাকে তো আমরা বলি মোলার দ্রবণ, রাইট? তখন এইটাকে তো আমরা বলি, এই দ্রবণটার পরিচয় হচ্ছে এই দ্রবণটা হচ্ছে মোলার দ্রবণ অথবা 1 মোলার দ্রবণ, রাইট? এখন সেম ভাবে তুমি যখন 0.5, 0.1, 0.01, 0.001 মোলার দ্রবণ মানে মোল দ্রবণ দ্রবীভূত করবা, তখন এই দ্রবণ গুলারও নাম আছে। নামটা কি জানো? আসো দেখি। তুমি যখন 0.1 মোল দ্রবীভূত করে দ্রবণটা তৈরি করবা, তখন এর নাম হবে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ। তুমি যখন 0.1 মোল দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করবা, তখন এর নাম হবে কি জানো? ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ। সেম ভাবে তুমি যখন 0.01 মোল দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করবা, অথবা কোনো একটা দ্রবণের শক্তিমাত্রা যদি 0.01 মোলার হয়, তখন এই দ্রবণটার নাম হবে সেন্ট্রিমোলার দ্রবণ। সেন্ট্রিমোলার দ্রবণ। তুমি যদি কোনো একটা দ্রবণের শক্তিমাত্রা 0.001 করো, তখন 0.001 মোলার করো, তখন এই দ্রবণটার নাম হবে কি জানো? মিলি মোলার দ্রবণ। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এই ছিল আমাদের এই যে আমাদের ম্যাথ করার পূর্বে মোলার দ্রবণ, মোলারিটি, ঘনমাত্রা, ঘনমাত্রার একক, ঘনমাত্রার এককের কনভার্সন টাইপ, যত ধরনের কনসেপ্ট আছে এই বোর্ডের মধ্যে লেখা আছে। আমরা এখন মোলার দ্রবণ কি এটা জানি, মোলার দ্রবণ দিয়ে কি জিনিস প্রকাশ পায় সেটা জানি, অর্থাৎ মোলার দ্রবণ মানে পরিচয় প্রকাশ পায়, তারপর মোলারিটি মানে শক্তি মাত্রা প্রকাশ পায়, এগুলাকে লিখে কিভাবে সেটাও আমরা দেখলাম। তো মোটামুটি আমাদের কনসেপ্ট পার্টটুকু রেডি। এখন এরপরে এগুলোকে কাজে লাগিয়ে আমরা ম্যাথ সলভ করব। বুঝতে পারছো? তো আসো এখন আমাদের ম্যাথের দিকে আগানো যাক। তো এই কনসেপ্টের আন্ডারের ম্যাথ যেগুলো আছে সেই ম্যাথগুলো না অনেকটা এইরকম, যে তোমাকে একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে বলবে। ধরো তোমাকে বললো
তুমি 0.5 অর্থাৎ সেমি মোলার দ্রবণ প্রস্তুত করো, বা 0.5 মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করো। এখন তোমাকে এই যে প্রস্তুত করতে যে তোমাকে এখানে কি নিতে হবে বলো তো? দ্রাবক নিতে হবে না? তারপর তোমাকে এইখানটাতে দ্রব নিতে হবে না? তোমাকে এই জায়গাটার মধ্যে দ্রব নিতে হবে না? মনে করো এইগুলা সেই দ্রবক তুমি ঢালছো, তোমাকে এইখানে দ্রব নিতে হবে না? এখন এইটাই প্রশ্ন হবে যে তোমাকে এইখানটায় কতটুকু দ্রব নিতে হবে, কতটুকু দ্রব নিতে হবে, এইখানে কত মোল দ্রব নিতে হবে, কত মোল দ্রব নিতে হবে, অথবা এখানটা দ্রাবকের পরিমাণটাই বা কত, দ্রাবকের পরিমাণ কত। এই যে এরকম টাইপ ম্যাথ গুলা এখানটায় আসবে। অর্থাৎ তোমাকে কোনো একটা দ্রবণ প্রস্তুত করতে বলবে, কোনো একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে বলবে, এবং চাবে তোমার কাছে এইটা যে তোমাকে কত গ্রাম দ্রব নিতে হবে, তোমাকে কত মোল দ্রব নিতে হবে, অথবা তোমাকে কতটুকু বা কত লিটার দ্রাবক নিতে হবে। এই টাইপ ম্যাথ গুলা এই কনসেপ্টের আন্ডারে আছে। তো চলো আমরা আমাদের অ্যাকচুয়াল এই কনসেপ্টের ম্যাথ শুরু করি। তো মোল রিলেটেড ম্যাথ গুলোর মতো ঠিক এই দ্রবণ রিলেটেড ম্যাথ গুলো দুইটা উপায়ে সলভ করা যায়। একটা হচ্ছে ঐকিক নিয়ম এবং একটা হচ্ছে সূত্র। কিন্তু কথা হচ্ছে মোল রিলেটেড ম্যাথ গুলোর থেকে দ্রবণ রিলেটেড ম্যাথ গুলা একটু বড়, তাই এই ম্যাথ গুলো সলভ করাতে আমরা সূত্রকে বেশি প্রাধান্য দিব। আমরা সূত্র দিয়ে ম্যাথ গুলো সলভ করব। আর ঐকিক নিয়মও শিখবো। ঐকিক নিয়ম আমাদের কনসেপ্ট ডেপথ থেকে ক্লিয়ার করবে, বুঝছো? তা এখন এই দ্রবণ রিলেটেড ম্যাথে তো আমাদের কোনো একটা দ্রবণ প্রস্তুত করতে বলবে, এবং ওই দ্রবণ প্রস্তুত করতে কতটুকু দ্রব লাগবে বা কতটুকু দ্রাবক লাগবে এইটা বের করতে হবে। তো এইটার জন্য যে সূত্রটা আছে, আসলে সূত্রটা দেখি। সূত্রটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে যে ডাব্লিউ ইজ ইকুয়াল এস ইন্টু এম ইন্টু ভি ডিভাইডেড বাই একক, দশক, শতক, হাজার, 1000। আর যখন নিচে 1000 দিয়ে ভাগ দিব তখন এই যে আয়তনটাকে অবশ্যই মিলিলিটার এককে বসাইতে হবে। আর তুমি যদি 1000 দিয়ে ভাগ না দাও তাহলে আয়তনটা লিটার এককে লিখলেও হবে। অর্থাৎ তোমার তখন ম্যাথ সূত্রটা চেহারা হবে এরকম, এস ইন্টু এম ইন্টু ভি, এই যেটা হবে লিটার এককে, বুঝছো? আলটিমেটলি এই লিটারটাকে মিলিলিটার এককে মানে হচ্ছে সরি, এই যে এইখানটাতে মিলিলিটারকে লিটারে আনতেই 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, বুঝছো? তাই এইটা একই জিনিস। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এই সূত্র দিয়ে আমাদের দ্রবণ রিলেটেড ম্যাথ গুলো আমরা সলভ করব। তো আসল সূত্রের ব্যবহৃত চলকগুলার নাম জানি। এখানটায় ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর, বুঝছো? আচ্ছা দাঁড়াও তো, এটা দেখা যাচ্ছে নাকি একটু দেখি। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে এম হচ্ছে কি আণবিক ভর। আমরা যেই মানে যার দ্রবণ তৈরি করব তার আণবিক ভর, আণবিক ভর। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করি তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। আমরা যদি সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করি তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। আচ্ছা, এস হচ্ছে কি ঘনমাত্রা। এস হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি, দ্রবণের মোলারিটি, মোলারিটি। আর কি আছে? ভি হচ্ছে মিলি লিটার এককে আয়তন, মিলিলিটার এককে আয়তন। এই ছিল আমাদের সূত্রের মোটামুটি পরিচয়। এখন আমরা ম্যাথের দিকে আগাবো। অর্থাৎ আমরা এখন অ্যাকচুয়াল
যেই পরীক্ষায় ম্যাথগুলো আসবে ওই ম্যাথগুলা দেখার চেষ্টা করব। আসো তো আমাদের দ্রবণ রিলেটেড ম্যাথের প্রথম কোশ্চেনটার দিকে তাকালে তোমরা দেখতে পারবা 250 ml আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। অর্থাৎ তোমাকে এখানটায় জানতে চাওয়া হয়েছে যে তোমাকে একটা পাত্র দেওয়া হয়েছে, এই পাত্রটার আয়তন হচ্ছে 250 ml এবং এইখানটার যে সোডিয়াম ক্লোরাইডের যে আমরা দ্রবণটা প্রস্তুত করলাম বা করব, সেই দ্রবণটার ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার হবে। এখন যখন দ্রবণ প্রস্তুত করি কিভাবে করি বলতো, আমাদের দ্রব প্লাস দ্রাবক দরকার হয়। এখন আমাদের এইখানটাতে দ্রাবকটা দিয়েই দিছে 250 ml, তাহলে কোনোভাবে আমরা যদি দ্রবের পরিমাণটা বের করতে পারি তাহলেই আমরা বলতে পারবো না যে এত ml দ্রাবকে এতটুকু এত গ্রাম এত মোল দ্রব দিলেই আমাদের 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডটা প্রস্তুত হয়ে যাবে, রাইট? তো বেসিক্যালি এইখানটাতে আমাদের ওই দ্রবের পরিমাণটাই জানতে চাইছে, বুঝছো? আসো তাহলে আমাদের সূত্র দিয়ে সলভ করা যাক। আগে দেখো তো দেয়া আছে, এগুলো লিখে নি। দেওয়া আছে আয়তন 250 মিলিলিটার। আমরা আমাদের সূত্রতে দেখছিলাম আয়তনটা কিসে লাগে বলতো, মিলিলিটার এককেই লাগে। আমাদের প্রশ্নের মধ্যে মিলিলিটার এককেই দেওয়া আছে, অর্থাৎ এখানে আর কনভার্টের কোনো ব্যাপার নাই। আচ্ছা, দ্রবণের আয়তনটাকে তো ভি দিয়ে লিখতে হবে, ভি। দ্রবণের মোলারিটি এস ইজ ইকুয়াল কত বলতো, এই যে 0.2 মোলার। এরপর আর কি দিয়ে আছে বলতো, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বলতো কত, আণবিক ভর M ইজ ইকুয়াল কি বলতো, সোডিয়ামের ভর কত বলো, সোডিয়ামের ভর হচ্ছে 23, ভুলে গেলে কিন্তু চলবে না। ক্লোরিনের ভর কত বলতো, 35.5, এটা হিসাব করলে কত আসে বলতো, 58.5 গ্রাম। আণবিক ভর এত গ্রাম। এখন কোশ্চেনে কি আর কিছু আছে, আর কিছু নেই। তাহলে এখন আমাদের সূত্রে আসি। আমরা জানি W ইজ ইকুয়াল, এই যে আমাদের সূত্র, W ইজ ইকুয়াল এস এম ইন্টু ভি ডিভাইডেড বাই একক দশক শতক হাজার। এই ডাব্লুটাই হচ্ছে আমাদের গ্রাম এককে দ্রব্যের ভর, অর্থাৎ কতটুকু দ্রব্য এখানটায় দিতে হবে, এই সেই সূত্র, দ্রব্যের সূত্র। তাহলে এখন বসাও, এস এর ভ্যালু কত বলো তো, এস এর ভ্যালু 0.2, 58.5 এবং ভি এর ভ্যালু কত 250 এবং নিচে কত আছে একক দশক শতক হাজার। এখন এটাকে ক্যালকুলেশন করো তো কত হয়, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2.925 গ্রাম, বুঝছো? এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে বসায় ক্যালকুলেশন করো এই মানটাই আসবে, এটাই হবে অ্যান্সার। এখন তুমি নিচে লিখলা অতএব তুমি লিখতে পারো অতএব 250 ml 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করতে
আমি 2.925 গ্রাম দ্রাবকে মিশ্রিত করব। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো, এই ম্যাথটা একটু বড়, আমরা সূত্র দিয়ে খুব সহজেই করতে পারি। এই সেই অ্যাপ্লাই সূত্রে, বুঝা গেছে? আচ্ছা, তো এটা তো আমরা সূত্র দিয়ে ম্যাথটা করলাম, এবং আমরা পরীক্ষার খাতায় সূত্র দিয়েই ম্যাথটা করব, কিন্তু আমাদের ঐকিক নিয়ম জানতে হবে। কিছু কিছু ম্যাথ আমাদের ঐকিক নিয়ম দিয়ে সলভ করতে হবে, এবং ঐকিক নিয়ম আমাদের কনসেপ্টগুলা ক্লিয়ার করবে। তো আসো এখন সেম ম্যাথটাই আমরা ঐকিক নিয়ম দিয়ে করার চেষ্টা করি। তো আমরা যখন আমাদের মোল রিলেটেড ম্যাথগুলো ঐকিক নিয়মে সলভ করছিলাম, আমরা ওখানটায় দেখছিলাম না আমাদের একটা জানা লাইন দরকার হইতো, এবং যেই যেই জিনিসটা চাইতো সেটা আমরা হাতের ডানে রাখতাম। তাহলে এই ম্যাথটাও যখন ঐকিক নিয়মে সলভ করবো, আমাদের একটা জানা লাইন দরকার হবে, এবং যেইটা চাবে সেটা হাতের ডানে রাখবো। এখন এই ম্যাথের জানা লাইনটা সাজাবো কিভাবে জানো? জানা লাইনটার মধ্যে কার কার মধ্যে সম্পর্ক হবে আগে দেখো, আগে লিখি কার কার মধ্যে সম্পর্ক। প্রথমে সম্পর্ক বের করব 1000 ml, 1000 ml অথবা 1 লিটার এর সাথে সম্পর্ক হবে 1 মোলারের। 1 মোলার মানে কি? এর ভিতরে আছে কত? 1 মোল। মোলারিটি মানে কি? আমরা দেখছিলাম না, শক্তি। 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। তাহলে মোলারিটি 1 মোলার মানে কি? এখানটার ভিতরে কয় মোল আছে? 1 মোল আছে, রাইট? আচ্ছা, এর পরবর্তীতে সম্পর্ক হবে যখন আমরা 1 মোল পাই, তাহলে আমরা মোল অধ্যায়টা দেখছিলাম না, 1 মোলকে আণবিক ভরের সাথে রিপ্লেস করে দেওয়া যায়, বা আণবিক ভরের সাথে কানেক্ট করে দেওয়া যায়। তাহলে 1 মোলকে আবার কানেক্ট করা যায় আণবিক ভরের সমান, আণবিক ভর। তো জানা লাইন সাজাইতে আমাদের এই জিনিসগুলা ব্যবহার করা হবে। এটা হচ্ছে জানা লাইন সাজানোর সেট, আমরা এটাকে কাজে লাগাই, জানা লাইন সাজাবো। তো আসো এখন জানা লাইনটা সাজাই। তো আমাদের বলছে 250 ml আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। এখন এখান থেকে আমাদের চোখ বন্ধ করি, আমাদের এখান থেকে কাজ শুরু করতে হবে। আমাদের যদি প্রথমে আমরা নেই যে আমরা এবার নিলাম 1000 ml আয়তনিক ফ্লাস্কে, আয়তনিক ফ্লাস্কে 1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুতিতে দ্রব্য প্রয়োজন কতটুকু বলতো? এই যে 1 মোল মানে হচ্ছে কি, সরি 1 মোলার মানে কি? 1 মোল, 1 মোলের ভিতরে আছে কি? আণবিক ভর। তাহলে এত ml আয়তনিক ফ্লাস্কে 1 মোলার NaCl দ্রবণ প্রস্তুত করতে দ্রব্য প্রয়োজন কি? আণবিক ভর। আমরা একটু আগেই দেখছিলাম সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 গ্রাম, রাইট? এই যে আমাদের জানা লাইনটা সাজানো হয়ে গেছে। এখন আমরা যদি 1 মোলারে কতটুকু প্রয়োজন সেটা যদি জানতে পারি, তাহলে আমরা 0.2 এইটাতে কত জানতে পারবো না? আবার 1000 ml কতটুকু প্রয়োজন এটা যদি জানতে পারি, তাহলে 250 ml কতটুকু এটা জানতে পারবো না? জানতে পারবো। আসো কিভাবে দেখি সামনে। এখন আমি এটাকে ঠিক রাখলাম। অতএব এখন আমি আমাদের প্রশ্ন সলভ করব। অতএব 100 ml আয়তনিক ফ্লাস্কে আমি এবার 0.2, আমাদের প্রশ্নের 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুতিতে দ্রব্য প্রয়োজন কতটুকু প্রয়োজন হবে বলতো? সোডিয়াম ক্লোরাইডটা লিখবা, সংকেতগুলো লিখবা। দ্রব্য প্রয়োজন কত হবে দেখো তো। তাহলে 1 মোলার অর্থাৎ ঘনমাত্রা বা শক্তিমাত্রা যখন 1 হবে, তখন যতটুকু প্রয়োজন, শক্তিমাত্রা যখন 1-এর থেকে কম অর্থাৎ 0.2, তখনও কি এই এতটুকু পরিমাণ দ্রব্যই প্রয়োজন?
শক্তিমাত্রা কমছে, তার মানে আমাদের দ্রবের পরিমাণও কম আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এমন একটা দ্রব্য আসবে যেটা 58.5 এর কম। এখন তুমি যদি দেখো তো, তুমি যদি 58.5 কে 0.2 দিয়ে গুণ দাও, কত আসে? 11.2। 11.2 অর্থাৎ এইখানটাতে NaCl 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করতে দ্রব্য প্রয়োজন 58.5 ইন্টু 0.2। এইটা কেন বললাম? অনেক সময় না তোমাদের ঐকিক নিয়মের কনসেপ্ট থেকে যে কমলে তো ভাগ হয়, এখানটায় 1 মোলার ছিল, এখানে তো 0.2 মোলার, তার মানে তো কমছে, কমলে তাহলে এখানে 0.2 দিয়ে ভাগ দিতাম। বাট এটা কি যখন যখন ওইটা ঠিক আছে কমলে ভাগ হয়, বাট এইখানকার কাহিনী কি হইতেছে? আমাদের 1 মোলার NaCl দ্রবণ প্রস্তুত করতে 58.5 গ্রাম প্রয়োজন। এখন 0.2 মানে শক্তিমাত্রা কমছে, তাহলে কমলে কি 58.5ই প্রয়োজন? না, 58.5 এর কম প্রয়োজন। এখন কমটা বাড়ানো যায় গুণ করে। এখন তুমি যদি 58.5 কে তুমি যদি 0.2 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে? 292.5। মানটা কত বেশি, অর্থাৎ শক্তিমাত্রা বেশির থেকে কমের দ্রব্য বেশি লাগে। অর্থাৎ এখানটায় বুঝতে হবে যে কম হইলেই যে ভাগ দিব এমনটা না, তোমার ভিতরের কাহিনীটা বুঝতে হয়। ঐকিক নিয়ম তোমাকে ভিতরের কাহিনী বোঝায়। যে ঐকিক নিয়মে করবে সেই লাইনটা ভিজুয়ালাইজ করতে পারবে যে 1 মোলারে এতটুকু প্রয়োজন, অর্থাৎ 0.2 মোলারে নিশ্চয়ই কম প্রয়োজন, আর কম প্রয়োজন মানে এখানটাকে গুণ দিতে হবে। দেখছো, যে সূত্র দিয়ে করবে সেটা বুঝবে না। আচ্ছা আসো, ওটা রাখলাম। আচ্ছা, এখন আবার লিখি 0, অতএব এবার 1 ml আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুতিতে দ্রব্য প্রয়োজন কতটুকু প্রয়োজন? এবার হিসাব করো তো, 1000 ml এ এতটুকু প্রয়োজন। এবার আমি 1 ml, তাহলে 1000 ml এর জন্য যদি অতটুকু প্রয়োজন হয়, তাহলে 1 ml পরিমাণের জন্য কি এর থেকে বেশি না কম হবে বলো তো? বার তাহলে কম লাগবে। এবার হবে ভাগ। বুঝছো, আমাদের লাইনটা ভিজুয়ালাইজ করে বুঝতে হবে আমাদের কম হবে না বেশি হবে। ডিভাইডেড বাই 1000। আসো এবার আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের মধ্যে আছে 250 ml, তাহলে লেখো 250 ml আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুতিতে দ্রব্য প্রয়োজন। তাহলে 1 ml এ যদি এতটুকু প্রয়োজন হয়, তাহলে 250 ml এ নিশ্চয়ই বেশি প্রয়োজন হবে, অর্থাৎ গুণ 58.5 ইন্টু 0.2 ইন্টু কত? 250 ডিভাইডেড বাই কত? 1000। তুমি এটা হিসাব করো, 58.5 ইন্টু 0.2 ইন্টু 250 ডিভাইডেড বাই একক দশক শতক হাজার, আসে হচ্ছে 2.925 গ্রাম। দেখছো আমাদের সূত্রের অ্যান্সার আর ঐকিক নিয়মের অ্যান্সার একই, বাট ঐকিক নিয়মের ভিতরে কতগুলা কনসেপ্ট লুকায় আছে। যে ঐকিক নিয়ম করবে তার এই ভিতরে কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে, সে সবার সাথে সবার সম্পর্ক করাইতে পারবে এবং তারও অ্যান্সার ওই সূত্রের অ্যান্সারের মতোই আসবে। বুঝছো? তাহলে এত গ্রাম দ্রব্য এই দ্রবণে দ্রবীভূত করলেই আমাদের 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে আমরা সূত্র দিয়েই ম্যাথ করব, বাট ঐকিক নিয়মটাও মাথায় রাখবো, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা অ্যাপ্লাই করে দেবো। বুঝছো? তো চলো নেক্সট ম্যাথ দেখা যাক। তো আমরা আমাদের 2 নাম্বার ম্যাথটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবো, এবার বলছে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। আচ্ছা, এখন এই ম্যাথটাও আমরা প্রথমে একবার ঐকিক নিয়মে সলভ করব, তারপর আমরা যে কোশ্চেনে যে আমরা সলভ করবো অর্থাৎ সূত্রের সাহায্যে ওইটা দিয়েও করব। তো ঐকিক নিয়ম দিয়ে সলভ করা যাক। প্রশ্নটা কি বলছে যে একটা পাত্র আছে, পাত্রটার মধ্যে 2 লিটার এটা হচ্ছে 2 লিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে, দ্রবণ আছে। এখন এই দ্রবণটা কিভাবে তৈরি হয়েছে? তাহলে দ্রবণটা কিভাবে তৈরি হয়েছে? দ্রব প্লাস দ্রাবক দিয়ে, রাইট? এখন এই দ্রাবকটার পরিমাণই 2 লিটার।
এখন আমাদের এই দ্রবটা মিশাইতে হবে। আমরা এইখানটায় একটা দ্রব মিশাইছি দ্রাবকের সাথে, এটা যদি দ্রাবক হয় এটার সাথে দ্রব মিশাইছে, এই যে দ্রব, এরপরে নাড়া দিছি, নাড়া দেওয়ার পর আমাদের এই যে সোডিয়াম কার্বনেট দ্রবণটা প্রস্তুত হয়েছে। বুঝছো? তাহলে তাহলে এই যে আমরা এইখানটায় যে দ্রবটা মিশাইছি, এখন আমাদের কাছে জানতে চাইছে এই যে কতটুকু দ্রব মিশাইছি, এখানটাতে দ্রবের পরিমাণটা কত। তুমি যে 2 লিটারের দ্রবণটা প্রস্তুত করলা, এই প্রস্তুত করার জন্য তুমি কতটুকু দ্রব এইটার মধ্যে মিশাইছো। বুঝছো? এইটা। আচ্ছা, তা আসো এখন ম্যাথটা সলভ করা যাক। তো আমাদের জানা লাইন দরকার। জানা লাইনটা কি কই থেকে পাবো? এখান থেকে। আমাদের 1000 ml নিতে হবে, এর সাথে সম্পর্ক করাইতে হবে 1 মোলার, 1 মোলারের সাথে করাইতে হবে আণবিক ভরে। বুঝতে পারছো? তা আসো শুরু করা যাক। তাহলে তাহলে 1000, একটু ছোট করে লিখলাম, হ্যাঁ, 1000 ml 1000 ml 1 মোলার সোডিয়াম কার্বনেটে, সোডিয়াম কার্বনেট দ্রবণে দ্রব আছে, দ্রব আছে কতটুকু বলো তো? আণবিক ভর সমান, আণবিক ভর সমান সোডিয়াম কার্বনেটে আণবিক ভর কত বলো তো? সোডিয়াম কার্বনেট আণবিক ভর বের করব। সোডিয়ামের ভর কত? 23, আছে কয়টা? 2টা। কার্বনের ভর কত? 12। অক্সিজেনের ভর কত? 16, আছে কয়টা? 3টা। হিসাব করো তো, হিসাব করলে তুমি দেখতে পারবা এটা বের হয় 106 গ্রাম। বুঝছো? তাহলে 1000 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে দ্রব আছে কত? 106 গ্রাম। আমাদের জানতে চাইছে কি 2 লিটার এবং 0.1 মোলার। আসো তাহলে অতএব আমি এটাই রাখলাম, 1000 ml-টা রাখলাম 1 মোলার, এখন এইটাকে আমি লিখলাম 0.1 মোলার। মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে দ্রব আছে, তাহলে অবশ্যই কত হবে? 1 মোলারে যতটুক আছে তার থেকে নিশ্চয়ই কম হবে। আর একটু আগেই দেখছিলাম আমরা কম, কম হওয়া মানেই যে ভাগ এমনটা না, পরিমাণে কম। আর এই পরিমাণটা কম তখনই হবে যখন এটাকে 0.1 দিয়ে গুণ দেওয়া যাবে। তো এত গ্রাম। অতএব এখন আমাদের 1 ml এ কত? 1 ml 0.1 সোডিয়াম কার্বনেট দ্রবণে দ্রব আছে। তাহলে 1000 ml এ যদি এত গ্রাম থাকে তাহলে 1 ml এ নিশ্চয়ই কম পরিমাণ আছে। তাহলে 106 ইন্টু 0.1 ডিভাইডেড বাই একক দশক শতক হাজার গ্রাম। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে জানতে চাইছে কতটুকুতে? 2 লিটার। 2 লিটার মানে কি বলতো? 2000 ml, যেহেতু আমরা ml এ ম্যাথ করতেছি, আমাদের সূত্র ml এ, এই যে আমাদের সূত্রটা ml এ, এই যে মিলিলিটার এককে আয়তন। আচ্ছা, তাহলে 2000 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে দ্রব আছে কতটুকু বলতো? তাহলে 106 ইন্টু 0.1, তাহলে 1 ml এ আছে এতটুকু, 2000 ml এ নিশ্চয়ই বেশি হবে, অর্থাৎ এখানে 2000 গুণ ডিভাইডেড বাই 1000। হিসাব করো তো কত হয়? 106 ইন্টু 0.1 ইন্টু 2000 ডিভাইডেড বাই একক দশক শতক হাজার, 21.2, অর্থাৎ 21.2 গ্রাম। এইটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। অতএব 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কতটুকু আছে? 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। ইজি না? খুবই ইজি। কিন্তু এই যে ঐকিক নিয়মটা একটু একটু বড়, বাট কনসেপচুয়াল, আর ম্যাথগুলো করেও মজা। আচ্ছা, এই ম্যাথটা যদি তুমি সূত্র দিয়ে করো, এখন এই ম্যাথটা যদি তুমি সূত্র দিয়ে করো, আমরা জানি সূত্র দিয়ে করলে
ম্যাথের যে ফিলটা ওই ফিলটা পাওয়া যায় না। দেখো তোমরাই বুঝতে পারবা, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল কি এস ইন্টু এম ইন্টু ভি ডিভাইডেড বাই একক দশক শতক হাজার। আচ্ছা, এখন দেওয়া আছে কি, দেওয়া আছে আণবিক ভর আমরা বের করছি 106 গ্রাম, মানে তোমাকে এটা বের করে দেখাইতে হবে, আমি আর বের করলাম না। আচ্ছা, এখানটার ঘনমাত্রা কত বা মোলারিটি কত? মোলারিটি হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার। আচ্ছা, এরপরে আর কি আছে, এর আয়তন কত, ভি এর ভ্যালু কত, 2 লিটার, অর্থাৎ 2 ইন্টু 1000 মিলিলিটার, অর্থাৎ 2000 মিলিলিটার, যেহেতু আমাদের এই লিটারটা মিলিলিটার এককে, রাইট। আর আমাদের জানতে চাইছে কি ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল হোয়াট, অর্থাৎ দ্রব্যের পরিমাণটাই জানতে চাইছে। তাহলে এখন বসাও, এস এর ভ্যালু কত 0.1, এম এর ভ্যালু 106, ভি এর ভ্যালু 2000, সূত্রের 1000। এখন এটা ক্যালকুলেশন করলে 21.2 গ্রাম। দেখছো, এখন যখন সূত্র দিয়ে ম্যাথটা করলাম তখন কি এই ভিতরের কাহিনীগুলা কি আমরা বুঝতে পারছি? আমরা খালি সূত্রের মধ্যে মুখস্থ সূত্র, সূত্র দেখে মানগুলা, প্রশ্ন প্রশ্ন দেখে মান লিখলাম আর ম্যাথ করলাম। বাট এটা কি অ্যাকচুয়ালি আমাদের মাথার মধ্যে কোনো হালচাল তৈরি করছে? সূত্র কোনো হালচাল তৈরি করেনি, যেটা ঐকিক নিয়ম করছে। এই জন্যই আমি বলি ঐকিক নিয়মে ম্যাথ করা বেটার, আমরা কনসেপ্ট ক্লিয়ার হয়, মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য ঐকিক নিয়মে ম্যাথ করা বেটার। আর আমরা প্রশ্নের পরীক্ষার হলে যেহেতু টাইম কম থাকে, অনেক ম্যাথ থাকে, মাথার মধ্যে প্রেশার থাকে, তখন আমরা সূত্র দিয়ে করব। বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা মূলত তোমাদের এই কনসেপ্টগুলোর সাথে পরিচয় করে দেওয়ার পরিচয় করানোর জন্য ছিল, এবং তার সাথে এই কনসেপ্ট রিলেটেড দুইটা ম্যাথ তোমাদেরকে দেখালাম। এবং নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব। তো আশা করা যায় আজকের ক্লাসটায় তোমরা উপকৃত হয়েছো। নেক্সট ক্লাসে আমরা আরো ম্যাথ করব, তখন আশা করা যায় আরো উপকৃত হবে। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।